নমস্কার। বর্তমানে রয়েছে দক্ষিণ ভারতে। এই দক্ষিণ ভারতের বিভিন্ন শৈল শহরে বিভিন্ন জায়গায় আমন্ত্রণমূলক বক্তৃতা দিয়ে যাচ্ছি, ভ্রমণ করে যাচ্ছি এবং প্রত্যেকবারের মতন এই দক্ষিণ ভারতের বৈশিষ্ট্যকে বোঝার চেষ্টাও করছি এবং সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের সংস্কৃতি, তার জ্ঞান, গরিমা এবং অন্যান্য জিনিস আমাদের এই অবসরের কথা বাসরে এক এক করে তুলে ধরছি। দেখুন, দক্ষিণ ভারত ও উত্তর ভারতের একটা আর্থিক সমৃদ্ধির মূলগত পার্থক্য হিসেবে অনেকেই বহিরাগত আক্রমণ, ভৌগোলিক বাস্তবতা, ঐতিহাসিক বিশ্লেষণ ভারতবর্ষের ইতিহাসে একটা বহুল আলোচিত। কিন্তু প্রশ্ন হলো, কেন বহু সময়ে দক্ষিণ ভারত তুলনামূলকভাবে অর্থনৈতিকভাবে স্থিতিশীল ও সমৃদ্ধ ছিল, অথচ উত্তর ভারত বারবার রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয়েছে? এর উত্তর কোনো এক একক কারণে নিহিত নয় বলেই আমার মনে হয়। আধুনিক ইতিহাসবিদ যারা রয়েছেন তাদের মতে ভূগোল, বাণিজ্য, রাজনৈতিক স্থিতিশীলতা, বহিরাগত আক্রমণ, কৃষি, সমুদ্র বাণিজ্য, প্রশাসনিক দক্ষতা এবং সামাজিক প্রতিষ্ঠা সব মিলেই এই পার্থক্য গড়ে উঠেছিল। যদি বহিরাগত আক্রমণকে ধরি, যেটা অনেকেই বলেন, তাহলে এটা উত্তর ভারতের সবচেয়ে বড় ঐতিহাসিক চ্যালেঞ্জ। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। উত্তর পশ্চিম ভারতের উন্মুক্ত যে স্থলপথ, বিশেষত খাইবার ও বোলান গিরিপথ, মধ্য এশিয়া থেকে আগত বহু আক্রমণকারীর যা প্রবেশ পথ ছিল, ফলে উত্তর ভারত বারবার যুদ্ধ, লুণ্ঠন ও রাজনৈতিক পরিবর্তনের মুখোমুখি হয়। এই যে আক্রমণগুলো ঘটেছে তার মধ্যে 1100 শতক, 1398 সাল, 1739 সালের আক্রমণের কথা ইতিহাসবিদেরা বলেন। আমরা তার মধ্যে বিস্তারিত যাচ্ছি না। এই যে একটা ধারাবাহিক অভিযান, এই সংঘর্ষের ফলে বহু নগর, মন্দির, বাজার এবং কৃষিভিত্তিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তবে এটাও মনে রাখতে হবে যে একই সময়ে দিল্লি, আগ্রা, লাহোর ও অন্যান্য উত্তর ভারতীয় শহর আবার নতুন শাসকদের অধীনে সমৃদ্ধও হয়েছে। দক্ষিণ ভারতের ভৌগোলিক সুবিধা, দক্ষিণ ভারত সমুদ্র বেষ্টিত এবং দাক্ষিণাত্য মালভূমি ও বিন্ধ্য পর্বতমালা দ্বারা আংশিকভাবে সুরক্ষিত ছিল। এই সুরক্ষা যে এই পরবর্তী সময়ে বৈদেশিক আক্রমণকারীদের হাত থেকে যে একমাত্র বাঁচিয়েছে তা নয়। আমরা আলোচনায় দেখিয়েছি আর্য সভ্যতা, মানে আর্যায়ন যেটা সারা ভারতবর্ষে ঘটেছে, একেবারে হিমালয়ের ওপার হতে ইরান থেকে আর্য সভ্যতা নেমে এসে মধ্য ভারত পর্যন্ত এসে থমকে দাঁড়িয়ে দক্ষিণ ভারতে সহজে আসতে পারেনি। তার কারণ অবশ্য এই দক্ষিণ ভারতের সমুদ্র বেষ্টিত এবং দাক্ষিণাত্য মালভূমি, বিন্ধ্য পর্বতমালা। সেখানে অগস্ত্য মুনির ভূমিকা আমরা আলোচনা করেছি। এর ফলে উত্তর পশ্চিম দিকে স্থল আক্রমণ তুলনামূলকভাবে কম পৌঁছত। দীর্ঘমেয়াদী প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা সহজ হতো, কৃষি বাণিজ্যে ধারাবাহিকতা রক্ষা পেত। তবে এটা ঠিক, দক্ষিণ ভারতও সংঘর্ষমুক্ত ছিল না। দাক্ষিণাত্যের যে বিভিন্ন যুদ্ধ এবং এই সমস্ত ঘটনাগুলো দক্ষিণ ভারতের ইতিহাসেও গভীর প্রভাব ফেলেছিল।
তবে হ্যাঁ, সমুদ্র বাণিজ্য, যেটা দক্ষিণ ভারতের অর্থনৈতিক শক্তির অন্যতম ভিত্তি, দক্ষিণ ভারতের রাজ্যগুলো দীর্ঘকাল ধরে ভারত মহাসাগরীয় বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বিশেষত আরব, দক্ষিণ পূর্ব এশিয়া, চীন ও পূর্ব আফ্রিকার সাথে বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছিল। কিছুদিন আগে আমরা ব্যক্তিগত প্রয়োজনে এবং কিছু আলোচনার জন্য পন্ডিচেরি গিয়েছিলাম। এই যে পন্ডিচেরি, এই পন্ডিচেরির ইতিহাস কিন্তু খুবই প্রাচীন, অর্থাৎ এক কথায় বলতে গেলে সুদূর একেবারে সেই রোমান সাম্রাজ্য থেকে পন্ডিচেরির সাথে একটা সরাসরি যোগাযোগ ছিল। তারপরে পর্তুগিজরা এসেছে, ডাচেরা এসেছে, ফ্রান্সের লোকরা এসছে, ইংরেজ এসছে, এবং ফ্রান্স শাসিত দীর্ঘকাল এটা ফরাসি শাসিত অঞ্চল ছিল। এটা তো আছে। ফলে এই যে রপ্তানি হতো দক্ষিণ ভারতের যে বিভিন্ন দেশের সাথে, পশ্চিম দেশের সাথে, দক্ষিণ পূর্ব এশিয়া, চীন এবং পূর্ব আফ্রিকার সাথে যে রপ্তানি ছিল, তার মূলত রপ্তানি প্রধান দ্রব্য ছিল মরিচ, এলাচ, দারচিনি, মূলত আমাদের বর্তমান শ্রীলঙ্কা এবং আন্তঃআঞ্চলিক বাণিজ্যের মাধ্যমে বস্ত্র, কাপড়, হীরা, লোহা, ইস্পাত, হাতির দাঁত, মূল্যবান পাথর, এগুলো ছিল সেখানে। তারপরে যে কথা আমাদেরকে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে কৃষি এবং সেচ ব্যবস্থা। কৃষি এবং সেচ ব্যবস্থা মানে দক্ষিণ ভারতের বহু রাজবংশ বৃহৎ জলাধার, বাঁধ এবং সেচ ব্যবস্থা নির্মাণে বিশেষ গুরুত্ব দেয়। বিশেষ করে কাবেরী অববাহিকা, তুঙ্গভদ্রা অঞ্চল, কৃষ্ণা নদী অববাহিকা উন্নত সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিতে সমৃদ্ধ হয়। অন্যদিকে উত্তর ভারতে গঙ্গা, যমুনা অববাহিকা অত্যন্ত উর্বর স্থান, দক্ষিণ ভারতের চেয়েও অত্যন্ত উর্বর স্থান। কিন্তু বারবার যুদ্ধ ও রাজনৈতিক পরিবর্তন অনেক সময় কৃষি উৎপাদন রাজস্ব ব্যবস্থাকে উত্তর ভারতে ব্যাহত করেছে। এখানে সবচাইতে বড় যেটা আমাদেরকে উল্লেখ করতে হবে দক্ষিণ ভারতের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিজয়নগরের অর্থনীতি। এই বিজয়নগর এই সময় আন্তর্জাতিক বাণিজ্য, অন্তর্বাণিজ্য, স্বর্ণমুদ্রা, সুশৃঙ্খল বাজার, নগরায়ন, শিল্প, কারুশিল্প, এটা এই দক্ষিণ ভারতের অর্থনীতিকে যথেষ্ট শক্তিশালী করেছিল। সমকালের পর্যটক এবং বিজয়নগরের সমৃদ্ধ বাজার, মানে যে সমকালীন যে সমস্ত পর্যটকেরা এসেছেন, বিদেশি পর্যটকরা, তাদের লেখায় বিজয়নগরের সমৃদ্ধ বাজার, বিপুল জনসংখ্যা এবং আন্তর্জাতিক বাণিজ্যের বহুল প্রশংসা তাদের লেখায় আমরা পাই। উত্তর ভারতেও যে এটা ছিল না, ছিল, তুলনায় দক্ষিণ ভারত এই বিষয়ে অনেকটা এগিয়ে। তো এই যে বিজয়নগর সাম্রাজ্য এবং এই বিজয়নগরের সাম্রাজ্য এর উত্থান আমরা আলোচনা করব বেশ কিছু শিলালিপির সাক্ষ্যে, বিদেশি পর্যটকদের বিবরণ এবং আধুনিক ইতিহাসবিদদের মূল্যায়নের মাধ্যমে। আজকে প্রথম পর্ব এই বিষয়ের, আমরা কয়েকটি পর্বে এই আলোচনা করব এবং এই যে দক্ষিণ ভারতের যে এই উন্নতি এবং এখানে বিজয়নগর সাম্রাজ্যের যে একটা বিরাট ভূমিকা, সেটা সম্ভব হয়েছিল দুজন ব্রাহ্মক যুবকের জন্য,
পণ্ডিত যুবকের জন্য, মূলত দুজন ব্রাহ্মণ পণ্ডিতের জন্য। কি বিপুল তাদের বৈদগ্ধ্য, দূরদৃষ্টি এবং রাজনৈতিক প্রজ্ঞা, যার সুফল বিজয়নগর সাম্রাজ্য শুধু নয়, সমগ্র দাক্ষিণাত্য আজও ভোগ করে চলেছে তার সুফল। এবং এটা দুঃখের বিষয়, আমরা যেহেতু ভারতবর্ষের মানুষেরা একটু ইতিহাস বিমুখ, শুধু বাঙালি নয়, আমি বলবো ভারতবর্ষের মানুষই একটু ইতিহাস বিমুখ, ইতিহাস নিয়ে অতটা চর্চা করে না, অন্তত স্থানীয় ইতিহাস, আঞ্চলিক ইতিহাসকে গুরুত্ব দেয় না। সেই জন্য এই দক্ষিণ ভারতে আজ অনেক জ্ঞান চর্চায় অনেক এগিয়ে গেছে। আধুনিক জ্ঞান চর্চায় দক্ষিণ ভারত নিঃসন্দেহে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় উঠে গেছে সমগ্র ভারতবর্ষের মধ্যে। শিক্ষিতের হারও বেশি, অর্থনৈতিক সমস্ত ক্রিয়াকর্ম এখানে যথেষ্ট বেশি, এবং রাজনৈতিক অস্থিরতা তুলনামূলকভাবে উত্তর ভারতের থেকে কম। আচ্ছা, আরেকটা কথা বলিনি, আমরা ভারতবর্ষকে উত্তর এবং দক্ষিণ এই মোটামুটি দুটো ভাগে ভাগ করেছি। উত্তর ভারতের মধ্যে পূর্ব, মধ্য, পশ্চিম সবটাই এবং উত্তর সবটাই আছে, আর বাদ বাকিটা সবই হচ্ছে দক্ষিণ ভারত। এইভাবে আমরা ভাগ করেছি আমাদের আলোচনার সুবিধের জন্য। তো আমরা বলছিলাম দুজন ব্রাহ্মণ যুবক, তাদের দূরদৃষ্টি, মেধা, রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তারা এই দক্ষিণ ভারতের ভিত্তিকে এমন জোরালোভাবে প্রথিত করতে পেরেছিলেন, যার সুফল দক্ষিণ ভারত আজও ভোগ করছে। আর যে কথা বলছিলাম ইতিহাস বিমুখতা, এই দুজনকে নিয়ে কিন্তু খুব বেশি চর্চা যে হয় তা নয়। হ্যাঁ হয়, একটা বৌদ্ধিক চর্চা যেখানে চলে, বৌদ্ধিক শ্রেণী, তারা তো জানেন, তারা তো করেন, তারা করবেন, কিন্তু একেবারে সর্বসাধারণ স্তরে কিন্তু এ বিষয় নিয়ে খুব একটা চর্চা নয়। এবং এখানে আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে এমএসপি থেকে এই বিষয়ে আলোচনা করার অনুরোধ করা হয়েছে। তাছাড়াও আরও অনেকেই আমাকে এদের মধ্যে একজনকে নিয়ে বিশেষভাবে আলোচনা করতে বলেছিলেন, তবে সেটা কিন্তু এই কারণে নয়, এই দক্ষিণ ভারতের রাজনৈতিক যে স্থৈর্য বা যে দৃঢ়তা বা তার সমৃদ্ধির মূলে এদের যে অবদান, সে বিষয় নিয়ে তারা আমাকে বলেননি। তারা বলেছিলেন তাদের যে বৌদ্ধিক চর্চা সেই বিষয় নিয়ে আলোচনা করতে। যাই হোক, আমরা আসব দুটি দিকে আমরা দেখব। প্রথমে আমরা তাদের দেখব রাজনৈতিক দূরদৃষ্টিতা, এটা বেশি গুরুত্বপূর্ণ, এবং তারপরে আমরা আরেকটি পর্বে আমরা দেখব তাদের, বিশেষ করে তাদের মধ্যে একজনকে নিয়ে আমরা আলোচনা করব, একসঙ্গে দুজনকে নিয়ে আলোচনা করা সম্ভব নয়, সেখানে তার বৌদ্ধিক প্রজ্ঞার বিষয় নিয়েও আমরা চর্চা করব, এটি অন্য পর্বে। এই যে দুই ব্রাহ্মণ যুবক তাদের জ্ঞান, রাষ্ট্রনীতি ও সভ্যতার পুনর্জাগরণে এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। ভারতের ইতিহাসে এমন কিছু সময় এসেছে যখন রাজনৈতিক অস্থিরতা, সাংস্কৃতিক সংকট এবং সামাজিক অনিশ্চয়তা সমগ্র জাতির অস্তিত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল। চতুর্দশ শতাব্দী ছিল তেমনই এক যুগ। উত্তর ভারতে মুসলিম শাসনের সম্প্রসারণের ফলে দক্ষিণ ভারতের বহু প্রাচীন রাজ্য দুর্বল হয়ে পড়ে। মন্দির, শিক্ষা কেন্দ্র এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি নানা আক্রমণের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এই কঠিন সময়ে দক্ষিণ ভারতের এক নতুন রাষ্ট্রশক্তির আবির্ভাব ঘটে, বিজয়নগর সাম্রাজ্য। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা শুধু একটি রাজনৈতিক ঘটনা ছিল না,
এটি ছিল ভারতীয় সভ্যতার এক সুসংগঠিত পুনর্জাগরণ। এই পুনর্জাগরণের পেছনে যে দুই ব্রাহ্মণ পণ্ডিতের নাম সর্বাগ্রে উচ্চারিত হয় বা উচ্চারিত হওয়া অত্যন্ত জরুরি, বারংবার প্রাতঃস্মরণীয়, সমগ্র দক্ষিণ ভারতের মানুষজনের কাছে তো বটেই, এবং সমগ্র ভারতবর্ষ জনসাধারণের কাছে এই দুই ব্রাহ্মণ পণ্ডিতের নাম প্রাতঃস্মরণীয়, সর্বাগ্রে উচ্চারিত হওয়া উচিত। তারা হলেন মাধবাচার্য, যিনি পরবর্তী সময়ে বিদ্যারণ্য নামে পরিচিত হন, স্বামী বিদ্যারণ্য সন্ন্যাস, এটি তার সন্ন্যাস নাম, এবং তার ভাই সায়নাচার্য। একজন অর্থাৎ মাধবাচার্য, তিনি ছিলেন রাষ্ট্র দর্শনের নির্মাতা, আর তার ছোট ভাই সায়নাচার্য, তিনি ছিলেন জ্ঞানের মহাসংরক্ষক। একজন রাজনৈতিক চেতনার প্রেরণাদাতা, অন্যজন বৈদিক ঐতিহ্যের শ্রেষ্ঠ ভাষ্যকার। শুধুমাত্র এটা যদি আমরা দ্বিতীয়জন সম্পর্কে বলি অর্থাৎ সায়নাচার্য সম্পর্কে বলি, তাহলে কম বলা হবে, অর্ধেক বলা হবে। তিনি তার রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে, রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে এবং তার ক্ষত্রশক্তির ব্যবহার, অর্থাৎ তিনি একাধারে যেমন পণ্ডিত ছিলেন, অন্যধারে তিনি কিন্তু একজন যুদ্ধবিদ, অর্থাৎ তিনি যুদ্ধক্ষেত্রেও তিনি সমানভাবে অবতীর্ণ হয়েছিলেন। যুদ্ধক্ষেত্রেও তাকে একেবারে সশরীরে উপস্থিত হতে দেখা যায়। প্রয়োজনে তিনি অস্ত্র ধারণ করে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শত্রুকে পরাজিতও করেছিলেন। এই ক্ষমতাও তার ছিল। অর্থাৎ প্রথমজন যদি প্রেরণাদাতা হয়, যদি স্বপ্নদ্রষ্টা হয়, যদি নির্মাতা হন, তাহলে দ্বিতীয়জন হচ্ছেন তার প্রয়োগকর্তা। সর্বক্ষেত্রে তিনি তার যথার্থ প্রয়োগকর্তা। এই দুই ব্রাহ্মণ পণ্ডিতের যুগ্ম অবদান ছাড়া বিজয়নগরের ইতিহাস সম্পূর্ণ হয় না। রাষ্ট্র গঠনের নেপথ্যে ব্রাহ্মণ পাণ্ডিত্য প্রচলিত ধারণা অনুযায়ী যে ব্রাহ্মণের কাজ কেবল শাস্ত্র চর্চা, কিন্তু মাধবাচার্য এবং সায়নাচার্য তারা প্রমাণ করেছিলেন যে সত্যিকারের ব্রাহ্মণ কেবল ধর্মীয় আচরণ বিধির শিক্ষক নন, তিনি রাষ্ট্রের নৈতিক বিবেক, সমাজের চিন্তানায়ক এবং জাতীয় পুনর্গঠনের অন্যতম স্থপতি। এই দুই ভাই। ঐতিহাসিক সূত্রে জানা যায়, হরিহর ও বুক্ক রায় যখন একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে এগিয়ে আসেন, হোয়সল রাজ তখন চলছিল, বংশ তখন চলছিল, তারা খুব দুর্বল হয়ে পড়ে এবং তাদের দুর্বলতার সুযোগেই দক্ষিণ ভারতে মুসলিম সাম্রাজ্য বা মুসলিম আক্রমণকারীরা প্রবেশ করতে পারে। ঠিক এরকমই একটা সময়ে মাধবাচার্যের পরামর্শ অনুসারে হরিহর এবং বুক্ক, এরা দুজন পরবর্তীকালে, প্রথম হরিহর পরে বুক্ক রায়, হরিহর রায় ও বুক্ক রায়, এরা মাধবাচার্যের পরামর্শে তাদের রাষ্ট্রচিন্তাকে তারা সুসংহত করতে সক্ষম হন। একই সময়ে মাধবাচার্য তার মধ্যম ভ্রাতা, এরা তিন ভাই, আমরা আসবো তাদের পারিবারিক কথায়ও আসবো, এই সায়নাচার্যকেও তিনি ডেকে নিয়ে আসেন। সায়নাচার্য মাধবাচার্যের মতনই পণ্ডিত জ্ঞানী ছিলেন। তিনিও তার দাদার সঙ্গে প্রশাসনিক কর্মকাণ্ডে, রাজনৈতিক ক্ষেত্রে এবং বিশেষ করে অর্থনৈতিক, সামাজিক
সমৃদ্ধি ক্রিয়াকর্মে নিজেকে নিয়োজিত করেন। এবং মনে রাখবেন, দ্বিতীয় জন অর্থাৎ সায়নাচার্যের হস্তক্ষেপে বা তার দক্ষ পরিচালনায়, তার অভিভাবকত্বে বিজয়নগরের ভিত্তি কেবল সামরিক শক্তির ওপর নয়, জ্ঞান, নীতি এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাসের উপরও প্রতিষ্ঠিত হয়। শিলালিপির সাক্ষ্যে বড় ভাই মাধবাচার্য বা বিদ্যারণ্য এবং সায়নাচার্য বিজয়নগর যুগের বহু শিলালিপিতে এদের অসামান্য মর্যাদার পরিচয় পাওয়া যায়। বিশেষত শৃঙ্গেরি মঠের শিলালিপি থেকে জানা যায় যে এই বিজয়নগর সাম্রাজ্যের সমস্ত রাজারা তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন এবং এই মঠকে ভূমি ও সম্পদ দান করতেন। কোন মঠ? না, শৃঙ্গেরি মঠ। কেন? এই যে আমরা বললাম বিদ্যারণ্য স্বামী অর্থাৎ মাধবাচার্য অনেক বয়সে তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন তখন তিনি শৃঙ্গেরি মঠের অধ্যক্ষ নির্বাচিত হন এবং সেই সময় তার রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং বিজয়নগর সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তরে তার অবদানকে স্মরণ রেখেই সেই সময় বিজয়নগরের সমস্ত রাজারা তাকে এই মঠকে অনেক ভূমি ও সম্পদ দান করে। এই দানের উদ্দেশ্য সেটা লক্ষ্য করার, ভীষণভাবে লক্ষ্য করার, কেবল ধর্মীয় উদ্দেশ্যে নয়, মঠ মন্দির প্রতিষ্ঠার জন্য নয়, এটা বিশেষভাবে লক্ষ্য করার। তাদের দানের উদ্দেশ্য শিক্ষা, পাণ্ডিত্য এবং সমাজ জীবনের ধারাবাহিকতাকে বিশেষভাবে রক্ষা করার জন্য। কয়েকটি শিলালিপিতে আমরা সায়নাচার্যের নাম পাই এবং সেখানে আমরা পাচ্ছি তাকে উচ্চপদস্থ পণ্ডিত। এবং একথা বলা প্রয়োজন, এই দুই ভাই মাধবাচার্য এবং সায়নাচার্য দুজনই বিজয়নগর সাম্রাজ্যের প্রধানমন্ত্রী পদে অভিষিক্ত হয়েছিলেন। প্রথমে ছিলেন মাধবাচার্য, তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করলে সায়নাচার্য ওই পদে অভিষিক্ত হন। তবে সায়নাচার্যের একটা আলাদা পরিচিতি আছে এছাড়াও, যেটা ইন্টারন্যাশনালি খুবই অ্যাকসেপ্টেড। সেটা হচ্ছে তার রাজদরবারের সাথে তিনি একজন বৈদিক ভাষ্যকার এবং রাজদরবারের সঙ্গে নিবিড়ভাবে তিনি যুক্ত ছিলেন। রাষ্ট্রের বৌদ্ধিক ভিত্তি সুদৃঢ় করার কাজে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই শিলালিপিগুলোর একটা গুরুত্বপূর্ণ সত্য প্রতিষ্ঠা করে যে বিজয়নগরের শক্তি কেবল সেনাবাহিনীর উপর নির্ভরশীল ছিল না, কেবলমাত্র অর্থনৈতিক সমৃদ্ধির উপরও নির্ভর করেছিল না, তার পাশাপাশি বিপুলতরভাবে বা সমান্তরালভাবে চলছিল জ্ঞান চর্চা, গ্রন্থ রচনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ, যা দক্ষিণ ভারতের সামাজিক পরিমণ্ডলকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল। আমরা মাধবাচার্যকে নিয়ে আলোচনা করব না, আমরা আমাদের আলোচনার বিভিন্ন পর্বে আচার্য সায়নকে নিয়ে আলোচনা করছি বা করব। সায়নাচার্য তার যে প্রধান পরিচয়, একজন রাষ্ট্র নির্মাতা, একজন দক্ষ প্রশাসক, যুদ্ধবীর, রণনীতি কুশল এবং ধুরন্ধর পররাষ্ট্রনীতিবিদ। এর ছাড়াও তার একটা সমান্তরালভাবে বিপুল পরিচয় রয়েছে,
যে বৈদিক জ্ঞানের একজন সর্বশ্রেষ্ঠ সংগঠক এই হিসেবে। কারণ সেই সময় রাজারা এটা অনুভব করেছিলেন যে ভারতীয় সভ্যতার যে মূল ভিত্তি বৈদিক জ্ঞান, বিভিন্ন বহিরাগত শত্রুর আক্রমণে তা বিপর্যস্ত হয়ে পড়ছে। ফলত ভারতীয় সমাজ এবং জীবন নানাভাবে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে এবং তার যে ঐতিহ্য, তার যে ধারাবাহিকতা, তার যে মর্যাদা এবং গুরুত্ব, সেটা নষ্ট হয়ে যেতে বসেছে। সুতরাং তারা ঠিক করলেন যে মুহূর্তে তাদের সাম্রাজ্য একটু স্থির হবে, একটা ভিত্তির উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে, সঙ্গে সঙ্গে তারা আমাদের ভারতবর্ষে প্রাচীন জ্ঞান বা এই বৈদিক চর্চাকেও তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে তাকে এগিয়ে নিয়ে চলবে। এটা একটা বিরাট তাদের সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের ফলে আমরা দেখছি যে সায়নাচার্যের স্থান সেখানে অনন্য। তার নেতৃত্বে 4 বেদের উপর যে বিশাল ভাষ্য রচিত হয় তা শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী বৈদিক গবেষণার প্রধান ভিত্তি। এখানে একটি কথা আমরা শুধু উল্লেখ করতে চাই, যে সমস্ত বিদেশি ভারততত্ত্ববিদেরা, বিশেষ করে ম্যাক্স মুলার এবং অন্যান্যরা যাদের কথা আমরা আসব, তারা ভারততত্ত্ববিদ হিসেবে এই বৈদিক সাহিত্যে তারা দন্তস্ফুরণ করতে সম্ভবই হতেন না যদি সায়নাচার্য না থাকতো। অর্থাৎ সায়নাচার্যের ব্যাখ্যার উপর ভিত্তি করেই কিন্তু এই বিদেশি ভারততত্ত্ববিদরা ভারতবর্ষের জ্ঞান চর্চার এই হীরক খনির সন্ধান করতে সক্ষম হন, ব্যাখ্যা করতে সক্ষম হন এবং তার জন্য তারা বহুবার তাদের লেখার সায়নাচার্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এটা হচ্ছে সায়নাচার্যের একটা সবচাইতে বড় অবদান। তিনি পূর্ববর্তী বহু আচার্যের মতামত সংগ্রহ করেছেন, কঠিন বৈদিক শব্দের ব্যাখ্যা করেছেন, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও যজ্ঞ সংক্রান্ত ব্যাখ্যাকে সমন্বিত করেছেন। এর ফলে প্রচুর প্রাচীন ব্যাখ্যা সংরক্ষিত থাকে, অন্যথায় যা ইতিহাসের অতলে হারিয়ে যেতে পারত। এটাও কিন্তু সায়নাচার্যের আরেকটি অনন্য অবদান। আর এখানেই আমরা বলবো তার রাষ্ট্রদৃষ্টিরও পরিচয়। তিনি বুঝেছিলেন যে জাতি নিজের জ্ঞান ভাণ্ডার রক্ষা করতে পারে না, সে দীর্ঘদিন স্বাধীনও থাকতে পারে না। এটা আমাদের বর্তমান শাসকদেরকেও কিন্তু বুঝতে হবে। তাই তার কাছে বেদভাষ্য রচনা কেবল ধর্মীয় কাজ নয় এবং ধর্ম তার কাছে কোনো সংকীর্ণ অর্থে প্রযুক্ত হতো না। ধর্মের যে বিপুল অর্থ, যেটা আমরা আমাদের বিভিন্ন আলোচনায় বহুবার উল্লেখ করেছি, সায়নাচার্য ধর্মকে সেই দৃষ্টিতে, সেই রূপে ধারণ ও পালন এবং তাকে রক্ষা করেছেন। বেদভাষ্য তার কাছে সভ্যতার স্মৃতি সংরক্ষণের এক জাতীয় কর্তব্য ছিল। বিদেশি পর্যটকের চোখে বিজয়নগরের সমৃদ্ধি 16 শতাব্দীতে যদি আমরা দেখি, সে তাদের তো অনন্য আছে। এবং 16 শতাব্দীতে বিজয়নগরের পর্তুগিজ পর্যটক ডোমিঙ্গো পাইস তিনি এসেছিলেন, তিনি বিজয়নগর পরিদর্শন করেছিলেন এবং পরিদর্শন করে লিখেছিলেন, এটি বিশ্বের অন্যতম বৃহৎ সমৃদ্ধ নগরী। এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ নগরী।
তিনি বিস্ময়ের সঙ্গে উল্লেখ করেছিলেন, একবার নয় একাধিকবার তার লেখার মধ্যে, যে প্রশস্ত রাস্তা, সুশৃঙ্খল বাজার, বিপুল বাণিজ্য, সমৃদ্ধ কৃষি, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা এবং নিরাপদ জনজীবন। লক্ষ্য করবেন, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা এবং নিরাপদ জনজীবন, এই প্রত্যেকটা একটা রাজ্যের, একটা রাষ্ট্রের সমৃদ্ধির পরিচায়ক। অন্য পর্তুগিজ ইতিহাস লেখক ফার্নাও নুনিজ বিজয়নগরের একই রকমভাবে বিজয়নগরের প্রশাসনিক দক্ষতা, সামরিক সংগঠন, রাজস্ব ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং জনসাধারণের নৈতিকতা বোধের প্রশংসা করেছে। শিক্ষা যদি ঠিক থাকে, নৈতিকতাও যে বজায় থাকে, এটা তার উদাহরণ। তাদের বিবরণ এটা স্পষ্ট যে এই সমৃদ্ধি আকস্মিক ছিল না, এর পেছনে ছিল সুপরিকল্পিত রাষ্ট্রনীতি। এই বিদেশি পর্যটকেরা অনেকেই সায়নাচার্যের নাম সরাসরি উল্লেখ করেননি। তাদের বর্ণিত যে শিক্ষিত, সংগঠিত, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাষ্ট্রের চিত্র ও তার বৌদ্ধিক ভিত নির্মাণে সায়নাচার্য এবং বিদ্যারণ্যের যে ভূমিকা, সেটা কিন্তু ইতিহাসবিদদের কাছে সুপ্রতিষ্ঠিত। রবার্ট সিউয়েল তার বিখ্যাত গ্রন্থ এ ফরগটন এম্পায়ারে বিজয়নগর প্রতিষ্ঠায় বিদ্যারণ্যের প্রভাব এবং সেখানে সায়নাচার্যের দক্ষতা এবং তার শিক্ষিত প্রশাসনিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। বার্টন স্টেইন বিজয়নগরকে কেবল সামরিক শক্তি নয়, একটা সুসংগঠিত রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে বিশ্লেষণ করেছেন। এই মূল্যায়নগুলির আলোকে বলা যায়, সায়নাচার্য ছিলেন, মাধবাচার্যের পর সায়নাচার্য ছিলেন সেই জ্ঞান সংরক্ষক যিনি রাষ্ট্রকে তার সাংস্কৃতিক আত্মপরিচয় দিয়েছিলেন। তার অবদান তলোয়ারের নয়। হ্যাঁ, তিনি প্রয়োজনে তলোয়ার অস্ত্র ধারণ করেছিলেন, এটা সত্য, কিন্তু তার অবদান কেবলমাত্র তলোয়ারের নয়, কিন্তু তলোয়ারের শক্তিকে অর্থবহ করে তোলার। কারণ ইতিহাস সাক্ষ্য দেয়, জ্ঞানহীন শক্তি ধ্বংস ডেকে আনে, আর নীতিবদ্ধ জ্ঞান শক্তিকে সভ্যতার রক্ষা কবচে পরিণত করে। এটা কিন্তু আমরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকালে খুব পরিষ্কার বুঝতে পারি বর্তমান সময়ে। বিজয়নগরের ইতিহাস আমাদের শেখায় যে একটি সভ্যতা কেবল যুদ্ধ জিতে মহান হয় না। মহান হয় তখনই যখন সে তার জ্ঞান, শিক্ষা, সংস্কৃতি ও নৈতিক আদর্শকে রক্ষা করতে পারে। সেই মহান দায়িত্ব পালন করেছিলেন সায়নাচার্য। তিনি অস্ত্র ধারণ তেমনভাবে করেননি, কিন্তু জ্ঞানের মাধ্যমে এমন এক সাংস্কৃতিক দুর্গ নির্মাণ করেছিলেন যা আজও ভারতীয় সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি। সামাজিক জীবনে সায়নাচার্যের আদর্শ নতুন করে স্মরণীয়। তিনি দেখিয়েছেন রাষ্ট্রের প্রকৃত শক্তি শুরু হয় গ্রন্থাগারে, শিক্ষা কেন্দ্রে, গবেষণায় এবং নৈতিক নেতৃত্বে। যে রাষ্ট্র জ্ঞানকে সম্মান করে, জ্ঞানীকে মর্যাদা দান করে, ইতিহাস শেষ পর্যন্ত তাকেই সম্মান জানায়। আমরা এর
পরবর্তী পর্বে দেখব যে ভারতবর্ষের ইতিহাসে অনেক সম্রাট আছেন যাদের নাম যুদ্ধ জয়ের জন্য স্মরণীয়, কিন্তু ইতিহাসের প্রকৃত নির্মাতারা অনেক সময় সিংহাসনে বসেন না, তারা বসেন বিদ্যার আসনে। চাণক্য তার উদাহরণ, এরকম অনেকেই আছেন। মহাভারতের যুগে আমরা দেখেছি সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতেরা, জ্ঞানীরা, তারা কখনোই সিংহাসনে আরোহণ করেননি। এটা ভারতবর্ষের নীতি বা নিয়ম বা ধারণা ছিল না। শিক্ষিত পণ্ডিত সমাজ, জ্ঞানী সমাজ, তারা রাষ্ট্র নির্মাণে সাহায্য করতেন। ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণ অর্থেই সেখানে শিক্ষিত মর্যাদাবান মানুষদেরকেই বোঝাতো। 8টা শিলের উপর ব্রাহ্মণত্ব নির্ভর করে, আমরা বহুবার আলোচনায় সেটা দেখিয়েছি। এবং সেখানে তারা সমাজকে রক্ষা করতেন, রাষ্ট্রকে রক্ষা করতেন, রাজাকে রক্ষা করতেন, বেপথুগামী সমাজকে সংশোধন করতেন, দুর্বিনীত শাসককে তারা সংযত করতেন, প্রয়োজনে তাকে তিরস্কার এবং বহিষ্কারও করতেন। তো এখানে আমরা দেখছি বিদ্যার আসনে অধিষ্ঠিত হয়ে চতুর্দশ শতকের বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রে সায়নাচার্য ছিলেন তেমনই এক বিরাট পুরুষ। তিনি সেনাপতি ছিলেন না, রাজাও ছিলেন না, কিন্তু তিনি এমন এক বৌদ্ধিক শক্তির নির্মাণ করেছিলেন যার উপর দাঁড়িয়ে বিজয়নগর দীর্ঘদিন ভারতীয় সভ্যতার অন্যতম প্রধান রক্ষা কবচ হয়ে উঠেছিল। সায়নাচার্যের বেদভাষ্য ভারতীয় জ্ঞান ঐতিহ্যের মহাগ্রন্থ। সায়নাচার্যের সর্বশ্রেষ্ঠ কীর্তি 4 বেদের ভাষ্য, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদের উপর তার নেতৃত্বে রচিত ভাষ্য ভারতীয় ঐতিহ্যে এক যুগান্তকারী ঘটনা। হ্যাঁ, তিনি এককভাবে এটি করেননি, রাষ্ট্রের আদেশে এবং প্রয়োজনে তিনি বহু পণ্ডিতদেরকে, এই বিষয়ে বহু বৈদিক পণ্ডিতকে একত্রিত করে তিনি এই কাজটি সম্পন্ন করেছিলেন। এই ভাষ্যের বৈশিষ্ট্য ছিল বহু পূর্ববর্তী আচার্যের মত সংগ্রহ ও সংরক্ষণ, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ ও যোগ্যতত্ত্বের সমন্বিত বিশ্লেষণ, কঠিন বৈদিক শব্দের সহজ ব্যাখ্যা, বিভিন্ন ব্যাখ্যার তুলনামূলক আলোচনা, প্রাচীন ঐতিহ্যকে লিপিবদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ। আজও বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে বৈদিক গবেষণার ক্ষেত্রে সায়নাচার্যের ভাষ্য একটি মৌলিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। তার ঋগ্বেদের সম্পাদনা কাজে সায়নাচার্যের ভাষ্যের উপর বিপুলভাবে নির্ভর করেছিলেন ম্যাক্স মুলার। যদিও আধুনিক গবেষণার ভাষ্যের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে তার আলোচনা রয়েছে, তবু এর ঐতিহাসিক মূল্য নিয়ে কোনো দ্বিমত নেই। শৃঙ্গেরি মঠের বহু তাম্র শাসন শিলালিপি থেকে জানা যায় বিজয়নগরের রাজারা শিক্ষা, বেদচর্চা ও পণ্ডিত সমাজের রক্ষণাবেক্ষণের জন্য নিয়মিত ভূমি ও সম্পদ দান করতেন। এই দানের উদ্দেশ্য আমরা আগেই বলেছি, কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, জ্ঞান চর্চার ধারাবাহিকতা রক্ষা। সেই বিভিন্ন শিলালিপিতে একই সঙ্গে বিদ্যারণ্য এবং সায়নাচার্যের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। এগুলো এটাই প্রমাণ করে যে তারা কেবল সাধারণ অর্থে ধর্মগুরু ছিলেন না, সাধারণ অর্থে রাষ্ট্র নির্মাতাও তারা ছিলেন না, তারা রাষ্ট্রের বৌদ্ধিক বিকাশে এবং মেরুদণ্ড সৃষ্টিতে এক বিশাল ভূমিকা গ্রহণ করেছিলেন।
জ্ঞান ও রাষ্ট্রের মধ্যে যে একটা অবিচ্ছেদ্য অংশ, সেটা সায়নাচার্যের জীবনের সবচাইতে বড় শিক্ষা, এবং এই শিক্ষাই তিনি তার দেশবাসীকে দিয়েছিলেন। তিনি বারবার এই কথা বলেছেন নানাভাবে তার বিভিন্ন রচনায়, যে রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করে তার জ্ঞান ব্যবস্থার উপরে। সেনাবাহিনী সীমান্ত রক্ষা করতে পারে, কিন্তু জাতির আত্মরক্ষা করে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতি। এই কারণে বিজয়নগরে যেমন মন্দির ছিল, বড় বড় স্থাপত্য ছিল, উপাসনালয় ছিল, তেমনি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, বিদ্যালয় ছিল, বড় বড় গ্রন্থাগার ছিল, শিল্প কেন্দ্র, সামাজিক সংগঠনের কেন্দ্র, জ্ঞান ও প্রশাসনের এই সমন্বয় বিজয়নগরের যা ছিল অন্যতম আত্মশক্তি বা প্রধান শক্তি। এই বিজয়নগরের উত্থান, এটা আমরা এই ক্ষেত্রে তার সমৃদ্ধি ভারতবর্ষের একটা মানে ঐতিহ্য, সাংস্কৃতিক রাজনৈতিক ঐতিহ্য, স্বর্ণযুগের ঐতিহ্য আমরা বলতে পারি। ভারতবর্ষে এই গৌরবময় অধ্যায়ে সায়নাচার্য কেবল অতীতের নাম নয়, তিনি বর্তমান ও ভবিষ্যৎ ভারতের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। তার জীবন আমাদেরকে স্মরণ করায় একজন সত্যিকারের জ্ঞানী পুরুষ। তিনি কখনো কেবল গ্রন্থের মানুষ নন, তিনি একটি জাতির চেতনার নির্মাতা, ইতিহাসের নীরব পরিচালক এবং সভ্যতার দীর্ঘস্থায়ী ভিত্তি। আগামী পর্বে আমরা সায়নাচার্যকে নিয়ে, তার কর্মধারা নিয়ে আরও কিছু আলোচনা করব। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, নির্দ্বিধায় আপনারা তা কমেন্টের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারে করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো তার উত্তর দেবার চেষ্টা করব। এই আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা তা অন্যদের কাছেও ছড়িয়ে দিন এবং ভারতবর্ষের গরিমাকে ধারণ করুন এবং একজন প্রকৃত সৎ এবং গর্বিত ভারতীয় হিসেবে নিজেকে পরিচিত করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে সায়নাচার্যকে নিয়ে। নমস্কার।